সবাইকে স্বাগতম। আজকের আলোচনা স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি শুরু করার পূর্বে আমাদের কোনো বিন্দুর অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে যে আমাদের কোনো একটি বিন্দুর অবস্থান চতুর্ভাগে কোথায় অবস্থান করে। যেমন চতুর্ভাগে 4টি অংশ থাকে, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। প্রথম চতুর্ভাগে এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মানও কি আমাদের নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এক্সের মান পজিটিভ কিন্তু আমাদের ওয়াইয়ের মান কি আমাদের নেগেটিভ। এখন কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করার পূর্বে আমাদের আমাদের বিন্দুগুলোর চতুর্ভাগে অবস্থান সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে এক্সের মান পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান নেগেটিভ কিন্তু ওয়াইয়ের মান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এক্সের মান পজিটিভ কিন্তু ওয়াইয়ের মান কি নেগেটিভ। এখন উদাহরণস্বরূপ দেখা যাক দেন 2, 3 বিন্দুর অবস্থান আমরা কীভাবে পেতে পারি। 2, 3, 2, 3 এর মানে হলো এক্সের মান কত 2, ওয়াইয়ের মান 3। যদি আমরা এরকে বিন্দু স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাই? 2, 3 এক্সের মান পজিটিভ 2, ওয়াইয়ের মানও পজিটিভ 3। তাহলে এক্সের মান পজিটিভ 2, 1, 2। আবার ওয়াইয়ের মান কত 3, তাহলে 1, 2, 3। তাহলে এর বিন্দুর অবস্থান কোথায় হয় আমাদের? এমন অবস্থানে 2, 3। স্থানাঙ্ক জ্যামিতিতে মূলত আমাদের 11.1-এ দূরত্ব সম্পর্কিত একটি সূত্রের মাধ্যমেই আমরা প্রত্যেক অঙ্কের সলভ করতে পারি। তাহলে দেখা যাক আমাদের, যদিও আমরা দূরত্ব সম্পর্কিত সূত্রের থিওরি প্রমাণ দিলাম না, একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের এর প্রমাণ থাকবে। এখন দুটি বিন্দু আছে, ধরা যাক এখানে একটি বিন্দু এ, তা হলো x1 y1, আরেকটি বিন্দু হলো বি। এই বিন্দুর অবস্থান হলো x2, y2। এখন বলা হয় যদি এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এ বি নির্ণয়ের সূত্র হলো √x2 - x1 তার উপরে হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এটি হলো আমাদের প্রথম স্থানাঙ্ক, এটি হলো আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক, যেটি হলো এ বিন্দুর অবস্থান, এটি হলো বি বিন্দুর অবস্থান। তাহলে আমরা যদি এ বি এর মধ্যবর্তী দূরত্ব নিই তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো দ্বিতীয় বিন্দুর x এর মান কি আমাদের x2, প্রথম বিন্দুর x এর মান হচ্ছে x1, তাহলে x2 - x1 তার উপরে হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস এই y1 তার উপরে কি হোল স্কোয়ার। অথবা ab = x1 - x2 তার উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 - y2 তার উপর হোল স্কোয়ার। আমরা দুটি সূত্রের যে কোনো একটি ব্যবহার করলে আমাদের সমাধান বা ফলাফলের একই আসবে। এখন আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে 11.1-এ কী কী মুখ্য বিষয় নিয়ে আমাদের কাজ করে তাহলে দেখা যাক। এখানে আমাদের প্রমাণের ভিতরে থাকে দেন আয়তক্ষেত্র বা সামান্তরিক হবে কিনা, বর্গ অথবা রম্বস হবে কিনা, অথবা যে কোনো ত্রিভুজ সম্পর্কিত প্রমাণ থাকে। তাহলে দেখা যাক তারা কি কি শর্তে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ, ত্রিভুজ এগুলো হয়। আয়তক্ষেত্র, আরেকটি হলো সামান্তরিক। এখন আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? আয়তক্ষেত্রে 4টি বাহু আছে। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক x4, y4। এখন আমাদের যদি বলা হয় সেই আয়তক্ষেত্র হলো কি করে, তাহলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে? এখানে এবি বাহুর দৈর্ঘ্য বা এবি বাহুর দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে সমান হতে হবে সিডি বাহুর দূরত্ব, এবং বিপরীত বাহু যেমন এডি সমান হতে হবে কি বিসি, আর কর্ণ দুটিও সমান হতে হবে, কর্ণ এসি ইকুয়াল কি হবে বিডি। যদি এই শর্ত মানে তাহলে সে একটি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্র প্রমাণের জন্য আমাদের মূলত 4টি দূরত্ব প্রয়োজন। একটি হলো এবি,
একটি হলো সিডি, একটি হলো বিসি, একটি হলো এটি, আর কর্ণের দূরত্ব প্রয়োজন। তাহলে মোট দূরত্ব হয় 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ এবি সমান সিডি এর দূরত্ব, বিসি সমান এডি এর দূরত্ব এবং কর্ণ এসি সমান যদি বিডি এর দূরত্ব সমান হয় তাহলে সে একটি সামান্তরিক। এখানে আমাদের বিভিন্ন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থায় মান দেওয়া থাকবে, এগুলো ব্যবহারের মাধ্যমে এই শর্ত আমরা পূরণ করব। ঠিক একইভাবে যদি আমরা সামান্তরিকের শর্ত পূরণ করি তাহলে কি কি আসবে দেখা যাক। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের x4, y4। এখন এখানেও আমাদের দূরত্ব প্রয়োজন, সবগুলো দূরত্বের মাধ্যমে। এখানে এবি সমান যদি সিডি হয় এবং এডি সমান যদি বিসি হয় এবং কর্ণ এসি এর দূরত্ব নট ইকুয়াল টু বিডি এর দূরত্ব হয়, তাহলে সে কি হবে আমাদের সামান্তরিক হবে। অর্থাৎ তাহলে যদি বলা হয় যে আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে পার্থক্য কি, আয়তক্ষেত্রের মধ্যে আমাদের 6টি দূরত্ব বের করা লাগে, সামান্তরিকের মধ্যেও 6টি দূরত্ব বের করা লাগে, কিন্তু বিপরীত বাহু সামান্তরিক এবং আয়তক্ষেত্র এবং সামান্তরিক উভয় ক্ষেত্রেই সমান থাকে, কিন্তু আয়তক্ষেত্রে কর্ণ সমান থাকে, সামান্তরিকের কর্ণ সমান থাকে না, এটি হলো তার প্রধান পার্থক্য। এখন যদি বলা হয় বর্গক্ষেত্র তাহলে আমাদের কি ঘটবে, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক x4, y4, আর এখানে কর্ণ হচ্ছে এসি এবং কি বিডি। এখানেও আমাদের 6টি দূরত্ব বের করা প্রয়োজন, কিন্তু এর ভিতরে এবি সমান কি আসবে বিসি, সমান কি আসবে সিডি, সমান কি আসবে এডি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দূরত্বই সমান আসবে এবং কর্ণ এসি ইকুয়াল টু বিডি আসবে। যদি এই শর্ত মানে তাহলে সে কি হবে আমাদের বর্গক্ষেত্র হবে, সে কি হবে বর্গক্ষেত্র। এখন যদি সে রম্বস হয় তাহলে কি ঘটবে, রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 থাকবে, বি বিন্দুর স্থানাঙ্ক থাকবে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক থাকবে x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক থাকবে x4, y4। এখানেও দূরত্ব বের করতে হবে আমাদের 6টি, একটি হলো এবি, বিসি, সিডি, এডি। যদি এবি সমান বিসি সমান কি সিডি সমান কি এডি এই দূরত্বগুলি সমান হয় এবং কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি হয়, তাহলে সে কী হবে আমাদের রম্বস হবে। তাহলে এখানে আমাদের 4টি বিষয় পাইলাম, কি কি, একটি হলো আয়তক্ষেত্র সামান্তরিকের শর্ত, আরেকটি পেলাম কি বর্গক্ষেত্র রম্বসের শর্ত। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি 4টি বাহুই সমান থাকবে এবং কর্ণও সমান থাকবে, আর রম্বসের ক্ষেত্রে কি, রম্বসের ক্ষেত্রে কেবলমাত্র 4টি বাহু সমান থাকবে কিন্তু কর্ণ সমান থাকবে না। এবার যদি সমবাহু ত্রিভুজ সম্পর্কে বলা হয় আমাদের, সমবাহু ত্রিভুজ, তাহলে সে কোন শর্তে সমবাহু ত্রিভুজ হবে? এখানে একটি বিন্দু আছে x1, y1, এখানে একটি বিন্দু আছে x2, y2, এখানে একটি বিন্দু x3, y3। এখন এবি এর দূরত্ব, বিসি এর দূরত্ব, এসি এর দূরত্ব যদি আমরা বের করি, সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান থাকবে, অর্থাৎ এবি এর দূরত্ব বের করার পরে যদি তা বিসি এর সমান হয় এবং বিসি এর দূরত্ব যদি সি এর সমান হয়, অর্থাৎ প্রত্যেকটি মাপই যদি সমান হয় আমাদের এবি সমান বিসি সমান সি এ, তাহলে আমাদের এটি কী হবে সমবাহু ত্রিভুজ। এখন শর্তগুলোকে আমরা এবি আগে পরে আবার লিখলেও আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমরা এগুলোকে এমনও লেখা যায় অথবা দিয়া দেন এসি ইকুয়াল বিসি ইকুয়াল
এবি, অর্থাৎ যে দূরত্বই লিখি না কেন যদি তিনটি বাহুরই সমান হয় তাহলে সে কি আসবে আমাদের সমবাহু ত্রিভুজ। এখন যদি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কি ঘটবে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে কি ঘটবে, এখানে ছিল সমবাহু আর সমদ্বিবাহু মানে কি আমাদের দুইটি বাহু সমান থাকবে। এখন দুইটি বাহু সমান থাকার মানে কি, এটি এ x1 y1, এখানে বি x2 y2, সি x3 y3। এখানে যদি এমন হয় যে এবি সমান এসি অর্থাৎ এই দুইটি বাহু সমান, নট ইকুয়াল টু বিসি অর্থাৎ দুইটি বাহু সমান আরেকটি সমান না। অথবা আমার যদি শর্ত এমন লেখা হয় যে এসি ইকুয়াল এবি নট ইকুয়াল টু বিসি, তাতেও সে কি সমদ্বিবাহু ত্রিভুজ। অথবা আমি যদি এমন লিখি দেন যে কোনো দুইটি বাহু, যেমন এবি সমান বিসি অর্থাৎ এবি আর বিসি সমান, তাহলে নট ইকুয়াল টু হবে কি এসি অর্থাৎ এসি এর মানের সাথে মিলবে না দূরত্বের মানটা। অনুরূপভাবে আমি যদি চিন্তা করি এমন যে বিসি সমান কি লেখা যায় আমাদের এবি নট ইকুয়াল টু কি এসি, তাতেও সে কি সমদ্বিবাহু ত্রিভুজ। অনুরূপভাবে এসি সমান বিসি এদিকেও আমাদের করলে একই ঘটনা ঘটবে, অর্থাৎ যে কোনো দুইটি বাহু যদি সমান হয় বাকি একটি যদি অসমান হয় তাহলে আমরা বলবো কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যদি এমন হয় দেন সমকোণী ত্রিভুজ তাহলে কি ঘটবে, সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানেও দূরত্বের ব্যবহার আছে আমাদের। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। যদি আমরা তিনটি দূরত্ব আগে নির্ণয় করি অর্থাৎ এবি এর দূরত্ব, বিসি এর দূরত্ব, এসি এর দূরত্ব, এরপরে যে শর্ত আমাদের মানতে হবে তা হলো এসি এর যে দূরত্ব তার বর্গ সমান যদি এবি এর দূরত্বের বর্গ যোগ বিসি এর দূরত্বের বর্গ হয় তাহলে এটিকে বলতে পারি আমরা কি সমকোণী ত্রিভুজ। এখন যদি এমন হয় শর্ত দেন এক সমকোণী সমদ্বিবাহু তাহলে কি ঘটবে, সমকোণী সমদ্বিবাহু। এক্ষেত্রে আমাদের দুইটি শর্ত মানতে হবে, একটি হলো সমদ্বিবাহু আর একটি হলো সমকোণী, অর্থাৎ দুইটি শর্ত একই সাথে মানতে হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু এর মানে কি, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। যদি আমাদের এবি সমান বিসি নট ইকুয়াল টু এসি অর্থাৎ দুইটি বাহু সমান, অথবা এমনও লেখা যায় দেন বিসি ইকুয়াল এবি নট ইকুয়াল টু কি এসি। এখানে সমদ্বিবাহুর শর্ত আমরা কমপ্লিট করলাম, এখন হচ্ছে আমাদের সমকোণী। তাহলে সমকোণী কি করবে, এবং দিয়া যদি আমাদের এসি এর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হয় তাহলে একই সাথে আমরা দুইটি শর্ত মানলাম, একটা হচ্ছে সমদ্বিবাহু আর একটি হলো সমকোণী। তাহলে এই ত্রিভুজটিকে আমরা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু। অর্থাৎ এখানে সমবাহুর শর্ত মানা হলো আর এখানে সমকোণীর শর্ত মানা হলো, এই কারণে সে হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু আমরা 11.1-এ যাই আলোচনা করি না কেন সবই দূরত্ব রিলেটেড, অর্থাৎ শুরুতে দূরত্ব নির্ণয় করতে হবে। এবি, বিসি, এসি এখানেও সবগুলো অঙ্কই। এখন আমাদের চতুর্ভুজ সংক্রান্ত চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় এমন কোনো বিষয় থাকে, যেমন চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় হেডলাইন। ধরা যাক এখানে একটি আয়তক্ষেত্রই, এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1, এই বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3।
আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, এখানে আমাদের বের করতে হবে, প্রশ্নবোধক ধরে নিলাম। এখন একটি বিষয় মনে রাখতে হবে আমাদের, সে সামান্তরিকই হোক, আয়তক্ষেত্রই হোক, বর্গই হোক, রম্বসই হোক, কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন এই যে বিন্দুটি, এই বিন্দুটি মূলত আমি যদি ও বিন্দু চিন্তা করি, এখানে মূলত এসি এর মধ্যবিন্দু ও বিডি এর মধ্যবিন্দু ও। এখন আমার যদি তিনটি স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু যদি আমার নির্ণয় করতে হয়, আমরা ধরে নিই যে ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটি আমরা ধরে নিলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক কি আমাদের এক্স কমা ওয়াই। যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরে নিই, তাহলে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু কি আসবে? মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হলো, আমরা যদি একটু দেখি, যদি একটি বিন্দুর স্থানাঙ্ক হয় এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আরেকটি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় বি বিন্দুর এক্স টু কমা ওয়াই টু, তাহলে এর মধ্যবিন্দু এক্স কমা ওয়াই নির্ণয়ের সূত্র হলো এক্স ইকুয়াল টু এক্স ওয়ান যোগ এক্স টু বাই নিচে টু, আর ওয়াই নির্ণয়ের সূত্র হলো ওয়াই ওয়ান যোগ ওয়াই টু বাই নিচে টু, অর্থাৎ এক্সের মানের দুটির যোগফল ভাগ কত টু, আবার ওয়াই এর মান দুটির যোগফল ভাগ কত টু, এতেই হয় আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই। তাহলে এই অনুসারে এসি এর মধ্যবিন্দু আমরা কি পাই? এখানে এর এক্স এর স্থানাঙ্ক এক্স ওয়ান, সি এর এক্স এর স্থানাঙ্ক কি আমাদের এক্স থ্রি। তাহলে আমাদের মধ্যবিন্দু আসবে কি এক্স ওয়ান যোগ এক্স থ্রি বাই কত টু, কমা ওয়াই এর স্থানাঙ্ক কি আসবে আমাদের ওয়াই ওয়ান যোগ ওয়াই থ্রি বাই কত টু। এখন যদি আমরা চিন্তা করি বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু, তাহলে বিডি এর মধ্যবিন্দু কি আসবে? এখানে আছে আমাদের এক্স, এখানে আছে আমাদের এক্স টু, তাহলে কি আসতেছে আমাদের এক্স যোগ এক্স টু বাই কত টু। অনুরূপভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কি আসতেছে আমাদের ওয়াই যোগ ওয়াই টু বাই নিচে টু। এখন আমাদের ও বিন্দু এসি এরও মধ্যবিন্দু, বিডি এরও মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে এই এক্স এর মান সমান এক্স এর মান, এই ওয়াইয়ের মান সমান কি ওয়াইয়ের মান। তাহলে আমাদের এখন যদি শর্ত অনুসারে কাজ করি, শর্ত মতে, তাহলে কি পাই আমরা এক্স যোগ এক্স টু বাই টু ইকুয়াল টু কি আসতেছে আমাদের এক্স ওয়ান যোগ এক্স থ্রি বাই টু। এখন অনেকে হয়তোবা এই ক্যালকুলেশনগুলোকে জটিল করে ফেলায়। আমরা যদি একটা কাজ করি, এই টু বাই সাইড থেকে যদি কেটে দিই, তাহলে জিনিসটি আমাদের সহজ হয়। তাহলে আমাদের কি আসে এক্স প্লাস এক্স টু ইকুয়াল টু কি এক্স ওয়ান প্লাস এক্স থ্রি। এখন যদি আমরা এক্স এর মানে আমাদের এক্স আর ওয়াই মান বের করাই আমাদের টার্গেট ছিল, তাহলে আমাদের এক্স কি আসবে? তাহলে এক্স ইকুয়াল টু আসবে এক্স ওয়ান যোগ এক্স থ্রি, আর এটি ছিল প্লাসের, ওই সাইডে গেলে কি হয় আমাদের মাইনাস হয়। তাহলে এক্স বের করার সূত্র আসলে কি এখানে এক্স ওয়ান যোগ এক্স থ্রি মাইনাস কি এক্স টু। অনুরূপভাবে ওয়াইয়ের সমান, তাহলে আমরা কি পাই এখানে ওয়াই প্লাস ওয়াই টু বাই টু ইকুয়াল টু কি পাই আমরা ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই নিচে কত টু। যদি ওয়াই সাইড থেকে টু বাদ দিই, তাহলে আমরা কি পাই ওয়াই যোগ ওয়াই টু ইকুয়াল টু কি ওয়াই ওয়ান যোগ কি ওয়াই থ্রি। এখন যদি আমরা একটা কাজ করি, প্লাস ওয়াই টুকে ওই সাইডে নিয়ে যাই, সাইড চেঞ্জ করি, তাহলে মাইনাস আসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস কি ওয়াই টু। তাহলে এর চতুর্থ শীর্ষবিন্দু ছিল কি আমার এক্স আর ওয়াই, তাহলে এক্স আমরা এই নির্ণয় করলাম, ওয়াই আমরা নির্ণয় করলাম। তাহলে এটি হলো আমাদের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের একটি ফর্মুলা। বা তুমি বর্গক্ষেত্রই বলো, সামান্তরিকই বলো, রম্বসই বলো, সব ক্ষেত্রেই আমরা একই প্রসেসে করবো আমরা। কারণ কি প্রত্যেকের কর্ণই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা দেখি পুনরায় আবার এ সি বি ডি, কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল না, এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি সংক্ষিপ্ত আকারে। আর মধ্যবিন্দু বিষয়ের বের করার সূত্র হলো, যদি এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স টু ওয়াই টু, মধ্যবিন্দু যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স নির্ণয়ের সূত্র হলো এক্স ওয়ান যোগ এক্স টু বাই কত টু। ওয়াই বের করার সূত্র হলো কি ওয়াই ওয়ান যোগ ওয়াই টু বাই নিচে কত টু। এখন ও বিন্দু হলো এসি এরও মধ্যবিন্দু, বিডি এরও মধ্যবিন্দু। তাহলে আমার যেহেতু ডি বিন্দুর স্থানাঙ্ক জানা প্রয়োজন, বাকি তিনটার দেওয়া থাকবে। আবার এমনও হতে পারে যে এ বিন্দুরটা অজানা থাকবে, ডি বিন্দুরটা দেওয়া থাকবে। তাহলে যে কোনো একটি পয়েন্ট না দেওয়া থাকলে আমরা একই প্রসেসে করব। তাহলে এ বিন্দু আর সি বিন্দু এর মধ্যবিন্দু যদি নির্ণয় করি, তাহলে আমাদের কি আসবে এক্স ওয়ান যোগ এক্স থ্রি বাই টু।
ওয়াইটা কি আসবে y1 যোগ y3 বাই নিচে কি 2। বিডি এর স্থান মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যেহেতু এখানে আছে x, এখানে আছে আমাদের x2, তাহলে আমাদের কি আসবে x যোগ x2 বাই নিচে কি 2, y যোগ y2 বাই 2। কোন নিয়ম অনুসারে? মধ্যবিন্দু নিয়ম অনুসারে। কিন্তু এসি এর মধ্যবিন্দু ও বিন্দুতে, বিডি এর মধ্যবিন্দু ও বিন্দুতে, তাহলে আমরা কি পাই শর্ত মতে এই x সমান এই x, এই y সমান এই y। তাহলে এই x সমান যদি এই x হয়, ওখান থেকে আমরা এই 2 কাটলাম, পরবর্তীতে x যোগ x2 ইকুয়াল টু পেলাম কি আমরা x1 যোগ x3, তাহলে আমরা প্লাস x2 কে ওই সাইডে নিয়ে গেলে কি পাই আমরা মাইনাস x2, দেন আমরা x পেয়ে গেলাম এখানে। অনুরূপভাবে এখানেও কি পেয়ে গেলাম আমরা y, এই 2 কাটা, তাহলে আমাদের y প্লাস y2 ইকুয়াল টু কি y1 প্লাস y3 প্লাস y2 এই সাইডে গেলে কি হয় মাইনাস y2। তাহলে আমরা এই যে চতুর্থ শিশুবিন্দু x এর এবং y এর মান উভয় আমরা পেয়ে গেলাম। এখন একটা বিষয় থাকে আমাদের, কখনো কখনো যেমন আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় 4টি চতুর্ভাগ পেয়েছি আমরা, যেমন x x ড্যাশ y y ড্যাশ, কিন্তু কখনো কখনো বলা থাকে যে x ইকুয়াল টু a। এখন এখানে কোনো মান আমরা দেখতে পাই না। এখন x ইকুয়াল টু a বলা মানই হলো এই মানটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি আমি x এর মানকে পজিটিভ চিন্তা করি, তাহলে এই x অক্ষ থেকে কিছু অংশ, কত মাপ তা আমরা জানি না, তাহলে ধরে নিলাম এই থেকে এই পর্যন্তটুকু, এতটুকু আমার a। তাহলে এই যে x এর মান a, এর মানই হলো এই সরল রেখা মূলত y অক্ষের সমান্তরাল, আর এটি হলো x ইকুয়াল টু এর গ্রাফ। এখন আমি যদি চিন্তা করি যে এর মান নেগেটিভ, তাহলে এই গ্রাফটা হতো পজিটিভ সাইডে না হয়ে নেগেটিভ সাইডে। উদাহরণস্বরূপ আমি যদি চিন্তা করি যে x ইকুয়াল টু -4, এর গ্রাফ কি আসবে? এখন x এর মানটা কিন্তু আমাদের নেগেটিভ, মানে -4, তাহলে আমাদের কি আসছে x x ড্যাশ y y ড্যাশ, তাহলে -4 মানে 1 2 3 এই 4, তার মানে এই মানটি হচ্ছে আমাদের -4 এর গ্রাফ। অর্থাৎ -4 এটিও কিন্তু একটি সরলরেখা নির্দেশ করবে, এবং কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। ঠিক অনুরূপভাবে আমরা যদি y ইকুয়াল টু b চিন্তা করি, এর গ্রাফ কেমন আসবে? y ইকুয়াল টু b, আমরা ধরে নিলাম যে b এর মানটি পজিটিভ, তাহলে কি আসতে পারে আমাদের? এটি হলো x, এটি হলো x ড্যাশ, এটি হলো y y ড্যাশ বা প্রাইম যাই বলি না কেন, y ইকুয়াল টু b, পজিটিভ b, তার মানে y এর মান পজিটিভ, কোন সাইডে? পজিটিভ দিকে, তার মানে b এতটুকু ধরে নিলাম, মনে করলাম এতটুকুই b, তাহলে এটি হবে x অক্ষের সমান্তরাল। এই y ইকুয়াল টু b এর গ্রাফটি কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। এখন যদি আমি চিন্তা করি যে y ইকুয়াল টু 3, এর গ্রাফ কি আসবে? তাহলে আমরা ইজিলি অঙ্কন করতে পারি, x এই হলো আমাদের x ড্যাশ, এখানে আছে y এই y ড্যাশ, এখানে আমাদের 3 পজিটিভ 3, তাহলে কি 1 এই 2 এই 3, এটি কার অক্ষের সমান্তরাল হবে? x অক্ষের সমান্তরাল হবে। তাহলে এই গ্রাফটি হবে মূলত y ইকুয়াল টু 3 এর গ্রাফ। এখন আমাদের অঙ্কের সময় কিছু কিছু সময় বলে এরকম যে x অক্ষ হইতে 5k বিন্দুর দূরত্ব। এখন এই জিনিসগুলোকে আমরা কিভাবে করতে পারি বা কিভাবে ব্যবহার হয়? একটি বিন্দু আছে 5k, এই বিন্দুটি আমাদের গ্রাফে অবস্থান করানোর প্রয়োজন 5k। এখন আমরা এটিকে কিভাবে বসাইতে পারি? এই x এই x ড্যাশ, এই y এই y ড্যাশ, 5k, x এর মান পজিটিভ 5, অর্থাৎ 1 2 3 4 এই 5, x এর মান পজিটিভ 5, কিন্তু y এর মান যে k, এই কি পজিটিভ না নেগেটিভ এগুলো আমরা জানি না। এখানে আমরা কি করতে পারি? যদি আমরা পজিটিভ চিন্তা করি k এর মান, তাহলে অবশ্যই উপরে যাবে, মানে আনুমানিক ধরে নিলাম এতটুকুই k, তাহলে এই বিন্দুর অবস্থান হতে পারে এমন পয়েন্টে, অর্থাৎ এখানে হতে পারে 5k। যদি k এর মানটি আমরা নেগেটিভ চিন্তা করি, তাহলে কিন্তু এই বিন্দুটির অবস্থান হবে ঠিক অনুরূপভাবে k পরিমাণ নিচে, অর্থাৎ এমন পয়েন্ট এখানেও হতে পারে 5k। অর্থাৎ k এর মানটি পজিটিভ না নেগেটিভ তা আমরা জানি না, এখানে আনুমানিক পজিটিভ চিন্তা করলে বিন্দুটির অবস্থান হবে উপরে, নেগেটিভ চিন্তা করলে বিন্দুটির অবস্থান হবে কোথায়? নিচে। স্থানাঙ্ক জ্যামিতিতে থিওরি নবম দশম শ্রেণীতে এর থেকে বেশি প্রয়োজন নয় 11.1-এ, বাকিটা আমরা ক্রমান্বয়ে সৃজনশীল সলভের মাধ্যমে